হেই বন্ধুরা, থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি একটি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। অনেকেই হয়তো জানেন বেশ কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলের কমিউনিটি পেজে এই পোস্টটি করেছিলাম এবং আপনাদের থেকে জানতে চেয়েছিলাম গড অফ মিসচিফ লোকি ও আয়রন ম্যানের মধ্যে কার বলিদান সব থেকে বড়। হ্যাঁ আমি জানি নিতান্তই বোকারা ছাড়া এই টপিক নিয়ে তর্ক কেউ করবে না, কিন্তু তাও হঠাৎই আমাদের সুপারহিরো ফ্যানদের একটি গ্রুপে এই নিয়ে আলোচনা করার টাইমে আমি তাদের সঙ্গে লোকি ভার্সেস এই আয়রন ম্যান টপিক নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। আর তারপরই আমি আমার কমিউনিটিতে এই পোস্ট করি, যেখানে প্রায় 500 কমেন্টে বহুজন তাদের বহু মতামত জানিয়েছে। যার পর থেকেই আমি ভাবছিলাম এই নিয়ে একটি ভিডিওতে সংক্ষিপ্ত একটু আলোচনা করা যাক। তবে হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য যারা একদম সিরিয়াস মাইন্ডেড তারা এই ভিডিওটি দয়া করে এড়িয়ে যাবেন, আর যারা সুপারহিরো নিয়ে গসিপ শুনতে কিংবা বলতে ইন্টারেস্টেড তাদের সকলকেই ওয়েলকাম। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বেশি বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ফাইনালি শুরু করার আগে হেই আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে রাখছি, লোকি এবং আয়রন ম্যান এদের দুজনের তুলনা কিন্তু একদমই কাম্য না, কারণ এরা নিজেদের জায়গায় একদমই পারফেক্ট। কিন্তু তবুও লোকি টেলিভিশন সিরিজে সিজন 2 শেষ হওয়ার পর থেকেই বহু সুপারহিরো ফ্যানরা বলতে শুরু করেছিল লোকি মাল্টিভার্সকে বাঁচানোর জন্য যেভাবে নিজেকে স্যাক্রিফাইস করলো সেটা আয়রন ম্যানের থেকেও বড় লেভেলের। আর এই কথাতেই আমার আপত্তি, যেটার কারণেই আজকের এই ভিডিও। তো দুজনের স্যাক্রিফাইস তুলনা করার আগে চলুন একবার দেখে নিই একদম সংক্ষিপ্তভাবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এদের জার্নিটা প্রথম থেকে ঠিক কি রকম ছিল, কারণ তবেই দুজনের তুলনা আমরা খুব ভালো রকম বুঝতে পারবো। ওকে, তো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম মুভি আয়রন ম্যান মুক্তি পায় 2008 সালে, যেখানে আমরা একজন অহংকারী শিল্পপতি টনি স্টার্ককে ধীরে ধীরে আয়রন ম্যান হয়ে উঠতে দেখি। যার পর 2010 সালে মুক্তিপ্রাপ্ত আয়রন ম্যান 2 মুভি থেকে শুরু করে দ্য অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান 3, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, স্পাইডারম্যান হোমকামিং এবং অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, প্রায় প্রতিটি মুভিতেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যক্তি আয়রন ম্যানকে একজন স্বার্থপর মানুষ হিসাবে অপমান করেইছে। কিন্তু উল্টো দিকে আয়রন ম্যান সব সময় নিজের থেকে বেশি তার দেশ এবং পারিপার্শ্বিক জগতের কথাই বেশি ভেবে এসেছে, এবং সেটা তার নিজের জীবনের পরোয়া না করেই, যার প্রথম প্রমাণ আমরা পেয়েছিলাম দ্য অ্যাভেঞ্জার্স মুভিতে। কি মনে পড়ছে না? নিউ ইয়র্ক ব্যাটেলের টাইমে একটি নিউক্লিয়ার বোম যখন পুরো নিউ ইয়র্ক শহরকে উড়িয়ে দেওয়ার জন্য প্রেরণ করা হয়, টনি তখন নিজের কথা না ভেবে ওই নিউক্লিয়ার বোমের হাত থেকে শহরকে বাঁচাতে এবং চিতরি আর্মিদের থেকে মুক্তি পেতে ওই বোম নিয়ে সোজা সেই পোর্টালের ভিতর প্রবেশ করে। যদিও ভাগ্যক্রমে টনি একদমই নিরাপদভাবে আবারও ফিরে আসে, কিন্তু এই কাজ করার আগে ক্যাপ্টেন তাকে সাবধান করে দেয় এইটা কিন্তু একমুখী রাস্তা, যেখান থেকে হয়তো তুমি নাও ফিরে আসতে পারো। কিন্তু তাও টনি এই শহর তথা পুরো পৃথিবীকে এই এলিয়েনদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের জীবনকেও বাজি রাখে। আর এভাবেই বিভিন্ন টাইমে নিজের জীবনের কথা না ভেবেই বিভিন্ন বিপদ থেকে বহু মানুষকে সে বাঁচিয়ে এসেছে। কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেমের প্রথম দিকেই যখন অবশিষ্ট থাকা অ্যাভেঞ্জার্সরা থ্যানোসের কাছ থেকে ইনফিনিটি স্টোন উদ্ধার করতে ব্যর্থ হয়, তারপর থেকে টনি সত্যি একজন স্বার্থপরের মতো নিজের স্ত্রী সন্তান নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কেন এই কথা বললাম? কারণ অ্যান্টম্যান ফিরে আসার পর টাইম ট্রাভেল থিওরি নিয়ে টনির সঙ্গে কথা বলার জন্য যখন ক্যাপ্টেন, নাতাশা এবং স্কট তার কাছে উপস্থিত হয়, টনি তখন তাদের মুখের উপর সরাসরি জানিয়ে দেয় টাইম ট্রাভেলের মতো রিস্কি কাজ সে বর্তমানে আর কখনোই করবে না, কারণ এই মুহূর্তে তার কন্যাই তার কাছে সব। যদিও পরবর্তীতে নিজে থেকেই সে একটি টাইম স্পেস জিপিএস রেডি করে ফেলে, যার সাহায্যেই অবশিষ্ট থাকা অ্যাভেঞ্জার্সরা আবারও টাইম ট্রাভেল করে অতীত থেকে ইনফিনিটি স্টোন জোগাড় করে ধূলিসাৎ হয়ে যাওয়া সেই 50% জীবন আবারও ফিরিয়ে আনে। কিন্তু লাস্ট পর্যন্ত আবারও তারা মুখোমুখি হয় থ্যানোসের, যেখানে থ্যানোস এবং তার বাহিনীর বিরুদ্ধে পুরো অ্যাভেঞ্জার্স টিমের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আয়রন ম্যান ওই ইনফিনিটি স্টোনগুলির সাহায্যে থ্যানোস এবং তার টিমকে পরাজিত করে এই ইউনিভার্সকে তাদের হাত থেকে রক্ষা করে। কিন্তু এই কাজের ফলে সে নিজেই আমাদের মধ্যে থেকে বিদায় নেয়। মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আয়রন ম্যানের জার্নি এখানেই সমাপ্ত হয়। এবার ভবিষ্যতে তাকে আবারও দেখতে পাওয়া যাবে কিনা এই নিয়ে আমি এই ভিডিওতে কোনো কথা বলতে চাই না, কারণ আমাদের টপিকেই মারা যাওয়া পর্যন্তই। পরবর্তীতে আয়রন ম্যানের কোনো ভেরিয়েন্টকে যদি আবারও আমরা দেখতে পাই,
তাহলে পরবর্তী টাইমে আবারও নতুন করে তাদের তুলনা শুরু হবে, কিন্তু এখনকার মতো এই পর্যন্তই। ওকে, তো এই হলো এমসিইউ অনুযায়ী আয়রন ম্যানের সংক্ষিপ্ত জীবনী। এবার একদম সংক্ষিপ্তভাবে দেখে নিই লোকির কাহিনী। লোকিকে আমরা প্রথম দেখেছিলাম 2011 সালে মুক্তিপ্রাপ্ত থর মুভিতে, যেখানে আমরা জানতে পেরেছিলাম ওডিনের দুই পুত্র থর এবং লোকি। তো সময়ের সাথে সাথে দুই রাজপুত্র যখন বড় হয়ে ওঠে, স্বাভাবিকভাবেই রাজ সিংহাসনের দায়িত্ব পায় বড় পুত্র থর। কিন্তু এইটা লোকির আবার একদমই পছন্দ হয় না, কারণ অ্যাসগার্ডের সিংহাসন দখল করতে চাইছিল লোকি। আর এইখান থেকেই শুরু হয় লোকির সঙ্গে থরের দ্বন্দ্ব। মানে প্রথম মুভি থেকেই লোকিকে আমাদের কাছে একজন অ্যান্টি হিরো হিসাবেই প্রেজেন্ট করা হয়। যাই হোক, এই সবের সাথে সাথে এই মুভিতেই আমরা জানতে পারি লোকি আসলে ওডিনের দত্তক সন্তান, কারণ লোকি আসলে একজন ফ্রস্ট জায়ান্ট লোফির সন্তান। এই নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, কারণ এই ঘটনা আশা করি আপনারা সকলেই জানেন। আর যদি লোকির পুরো হিস্ট্রি আপনারা একটি ভিডিওতে শুনতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করবেন। আমি তাহলে আপনাদের কথা মতোই একদমই আলাদা একটি ভিডিওতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে লোকির পুরো জার্নি বিস্তারিতভাবে বর্ণনা করব। এনিওয়ে, থরের সাথে এই দ্বন্দ্ব থেকেই লোকি আপাত দৃষ্টিতে এই মুভিতেই মারা যায়। কিন্তু পরবর্তীতে 2012 সালে মুক্তিপ্রাপ্ত দ্য অ্যাভেঞ্জার্স মুভিতে আমরা জানতে পারি লোকি এখনো জীবিত রয়েছে, আর থ্যানোসের সাথে হাত মিলিয়ে পৃথিবীতে উপস্থিত হয়েছে টেসারাক্ট হাসিল করার জন্য। কিন্তু অ্যাভেঞ্জার্সদের হাতে পরাজিত হয়ে থরের সঙ্গে আবারও তাকে ফিরে যেতে হয় অ্যাসগার্ডে। যার পর 2013 সালে মুক্তিপ্রাপ্ত থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভিতে আমরা দেখতে পাই লোকির সঙ্গে থরের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে, কিন্তু লাস্ট পর্যন্ত মৃত্যুর ভান করে সে আবারও তার দাদাকে বুদ্ধু বানায় এবং থরের অনুপস্থিতিতেই অ্যাসগার্ডের সিংহাসন দখল করে। আর লোকির এইরকম বিভিন্ন 2 নম্বরী কাজ এবং ক্ষণিকের মধ্যেই তার মাইন্ড পরিবর্তন, এই সবের ফলে নেগেটিভ ক্যারেক্টার হয়েও দর্শকদের মনে সে বেশ ভালোই একটি জায়গা করে নিয়েছিল। যার পর ইনফিনিটি ওয়ার মুভিতে যখন থরকে বাঁচাতে গিয়ে বিনা দ্বিধায় থ্যানোসের হাতে সে স্পেস স্টোন তুলে দেয় এবং ফাইনালি থ্যানোসের হাতেই সে প্রাণ হারায়, তখন থেকেই লোকির জনপ্রিয়তাও দ্বিগুণ বেড়ে যায়। আবার এর পরবর্তীতে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে টাইম ট্রাভেলের ফলে লোকি যখন একটি ব্রাঞ্চ টাইম লাইনের সৃষ্টি করে, তার ফলেই আমরা দেখতে পাই লোকি টেলিভিশন সিরিজ। আর এই টেলিভিশন সিরিজের দ্বিতীয় সিজনের এন্ডিংয়েই আমাদের গড অফ মিসচিফ লোকি হয়ে যায় গড অফ মাল্টিভার্স, কারণ লোকি পুরো মাল্টিভার্সকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়াও ত্যাগ করে। তো এই হলো আমাদের দুই মহান ক্যারেক্টারের দুই মহৎ বলিদান। এবার কথা হলো এদের দুজনের মধ্যে কার বলিদান সব থেকে বড়। হিস্ট্রি অনুযায়ী আয়রন ম্যান শুধুমাত্র একটি ইউনিভার্স রক্ষা করার জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছে, আর লোকি নিজেকে স্যাক্রিফাইস করেছে মাল্টিভার্স রক্ষা করার জন্য। সেই দিক থেকে দেখলে লোকি অনেক বড় কাজ করেছে এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক থেকেও আয়রন ম্যানের থেকে বহু গুণ এগিয়ে লোকি। কিন্তু একটা কথা বলুন তো, আমাদের জীবনে কি মৃত্যুর থেকে বড় কিছু আছে? এখানে এই দুজনের বলিদানের মধ্যে একজন তার জীবন বলিদান দিয়েছে আর আরেকজন তার জীবনের মায়া ত্যাগ করে একা হয়ে গেছে শুধুমাত্র। তাহলে আপনারাই এখন ভেবে নিন, যাবজ্জীবন কারাদণ্ড বড় শাস্তি না মৃত্যুদণ্ড? তাহলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন কার বলিদান এখানে বড়। আচ্ছা, এটাও না হয় ছেড়ে দিলাম, প্রথম থেকেই তো আমরা শুনে আসছি অ্যাসগার্ডিয়ানদের দায়িত্ব বাকি সমস্ত রিয়ালমকে রক্ষা করা, আর সেই হিসাবে লোকি একজন অ্যাসগার্ডিয়ান গড হিসাবে যেটা করেছে সেটা তার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু একজন হিউম্যান বিইং হিসাবে আয়রন ম্যান যেটা করেছে সেটা লোকির থেকে অনেক 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 বেশি মহৎ। ওকে চলো, এই যুক্তিও আমি ছেড়ে দিলাম। আমি যদি আপনাদের বলি আপনারা লোকিকে দেখে না লোকির ভেরিয়েন্টকে দেখে তার ফ্যান হয়েছেন এবং এই ভেরিয়েন্টের জন্যই লোকিকে আয়রন ম্যানের থেকে এগিয়ে রাখছেন, তখন আপনারা কি উত্তর দেবেন? জানি অনেকেরই মাথার উপর দিয়ে এই কথাটা চলে গেল। চিন্তা নেই, আমি ডিটেলে বলছি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে লোকির কাহিনী সেই অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতেই শেষ হয়ে যায়। মানে লোকি তো অনেক আগেই থ্যানোসের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা যায়। তাহলে সেখান পর্যন্তই বিচার করে বলুন কার বলিদান সব থেকে বড়। এবার আপনারা যদি লোকি টেলিভিশন সিরিজ দেখেন এবং চিৎকার করেন লোকি মাল্টিভার্স বাঁচিয়েছে, লোকি মাল্টিভার্স বাঁচিয়েছে, তাই আয়রন ম্যানের থেকে লোকি স্যাক্রিফাইস বড়, তাহলে তো বলবো ভাই ভুল হচ্ছে, কারণ টেলিভিশন সিরিজে দেখতে পাওয়া লোকি আসলে লোকির ভেরিয়েন্ট। তাই যতদিন আয়রন ম্যানের কোনো ভেরিয়েন্টকে আমরা এমসিইউতে দেখতে না পাচ্ছি, ততদিন এই তুলনা কমপ্লিট করা কখনোই সম্ভব না। তাই ততদিন পর্যন্ত আয়রন ম্যানের বলিদানই আমার কাছে বড় হয়ে থাকবে। আর তাছাড়াও লোকি যে তার জীবনের মায়া ত্যাগ করে ওই সিংহাসনে বসলো, সেটা যে পার্মানেন্ট এর কোনো গ্যারান্টি আছে?
কারণ আমি তো শিওর পরবর্তীতে লোকি ওই সিংহাসন ছেড়ে আবারও ময়দানে হাজির হবে বড় কোনো থ্রেটের মুখোমুখি হতে। তাই তার বলিদানকে এত বড় করে দেখার কোনো মানেই হয় না। ওকে, তো এই ছিল এই দুই ক্যারেক্টারের বলিদান নিয়ে আমার ছোট্ট কিছু মতামত। এবার আপনারাই বলুন আমার কোন কথাটি আপনাদের ঠিক মনে হয়নি, কারণ আমারও তো সেটা জানা দরকার। আর সঙ্গে এটাও জানাবেন যে আমার এই মতামত শুনে এখন আপনাদের কি মনে হচ্ছে। আর লোকিকে এই তুলনায় এগিয়ে রাখার জন্য এখনো যদি আপনাদের কাছে কোনো থিওরি থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমেই আমি বলেছিলাম এই টপিকে তর্ক একমাত্র বোকারাই করবে, আর আমি নিজেও সেই বোকাদের মধ্যেই একজন। আর হ্যাঁ, এই টপিক নিয়ে কোনো বন্ধুদের মধ্যে কোনো ঝামেলা করবেন না, এবং আমার কমেন্টে ভাই লোকি ফ্যানরা উল্টোপাল্টা কিছু প্লিজ লিখবেন না। যুক্তি দিয়ে তর্ক করুন, ক্ষমতা দিয়ে না। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।